দর্শক দেখুন, এই পোস্টটা আজকে ফেসবুকে করেছেন ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, একজন প্রতিবাদী চিকিৎসক। আপনারা দেখেছেন বিভিন্ন সময় উনি বক্তব্য রাখেন। তো উনি আজকে খোলা চিঠি বলে একটা লম্বা লেখা পোস্ট করেছেন। কি লিখেছেন আমি দর্শক সামান্য অংশ দেখাবো। প্রথমে দেখুন, খোলা চিঠি, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তারপরে আপনি বলে দেখুন। আপনি যেভাবে স্কুল কলেজ শিক্ষা স্বাস্থ্য শিল্প ভুলে মন্দির বানানো, দরগা বানানো, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, ধার্মিক পপুলেশনকে খুশি করার কাজে মন দিয়েছেন, সেটা ভবিষ্যতের জন্য অত্যন্ত উদ্বিগ্নের। পাড়ায় পাড়ায় মসজিদ মাদ্রাসা কালচার, ইংরেজি বিদেশি ভাষা তাই শিখব না ইত্যাদি মুসলিম ভাই বোনেদের যেভাবে 20-50 বছর পিছিয়ে রেখেছে, হিন্দু ভাই বোনেদেরও পিছন দিকে নিয়ে যাবে। টোটাল সমাজ প্রগতির উল্টো দিকে হাঁটবে। আমার মতো ব্যক্তিরা যারা কিনা ধর্মে মুসলিম হয়েও 90% হিন্দু শিক্ষক শিক্ষিকার কাছে জ্ঞান লাভ করে রাজ্য ও দেশের কথা ভাবতে শুরু করছি, ভবিষ্যতে গুরুত্ব দুটোই পাবে না। কথা বলার লোক থাকবে না, ধার্মিক বিভাজন আরও স্পষ্ট হবে বলে আরও একটা আরও লেখা আর কি লিখেছেন। আমি সেটা পড়ছি না, কিন্তু এই জন্যই পড়ছি না কারণ আমি ডিরেক্টলি কথা বলবো। অনলাইনে আমি তাকে নেওয়ার চেষ্টা করছি। দর্শক আরও উনি কি বলতে চেয়েছেন, হয়তো আরও লেখা আছে, কিন্তু আরও কি মনে আছে আমি সেটা জানার চেষ্টা করব। আমি হ্যাঁ, ডিরেক্টলি পেয়েছি। আশফাকুল্লাহ নাইয়া, প্রতিবাদী চিকিৎসক। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। রাত পহলি নতুন বর্ষ, তার আগাম শুভেচ্ছাও জানিয়ে রাখি। কিন্তু আপনি যে পোস্ট আজকে করেছেন, আমি পোস্টটা দেখি ভাবছিলাম যে আপনার যে কথা, এটা কিন্তু আমারও মনের কথা, আমার মনে হয় আরও অনেকেরই মনের কথা। আপনি আর 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 কি বলতে চেয়েছেন একটু বলুন তো বিষয়টা। দেখুন, প্রথমে আপনার দর্শকদের সবাইকে আগাম আহ, নতুন বর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আমি যেটা এটা বলতে চেয়েছি, একটা বছরের শেষে এবং নতুন আশা নিয়ে যে চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকা উচিত, বিশেষ করে আমাদের মতো জেনারেশন, আমাদের মতো বয়সের মানুষদের। যদি আপনি একটা টোটাল ওয়ার্ল্ডের অ্যাভারেজ এজ বয়স ধরেন, তাহলে দেখবেন যে ভারতবর্ষ এমন একটা কান্ট্রি যেখানে অ্যাভারেজ এজ অফ দ্য পিপল মোটামুটি 30 বছরের কাছাকাছি, মানে সব থেকে বেশি ইয়াং পপুলেশন পৃথিবীর মধ্যে ভারতবর্ষেই আছে। এবং যদি সেই তুলনায় আপনি পশ্চিমবঙ্গেও অ্যাভারেজ করেন, তাহলে দেখবেন অন্যান্য রাজ্যের ক্যালকুলেশনে পশ্চিমবঙ্গও ইয়াং জেনারেশন বেশি আছে। ইয়াং জেনারেশন যেখানে বেশি আছে, সেখানে অবশ্যই সম্ভাবনা বেশি আছে। এখন আমাদের যে যে প্রগতির জায়গাটা পশ্চিমবঙ্গের, যদি আমরা ভবিষ্যতে সোনার বাংলা গড়ার জন্য প্রত্যেকে নিশ্চয়ই মনে মনে এটাই ভাবি যে আমাদের বাংলাটা সোনার বাংলা হোক, তো সেই চিন্তা ভাবনায় আমাদের যদি ভাবতে হয়, তাহলে তার বেসিক কয়েকটা টুলস আছে। সেই বেসিক টুলস গুলোর মধ্যে কিন্তু কখনো মন্দির মসজিদটা আসবে না। কারণ মন্দির মসজিদ গুরুদ্বারা বা ধার্মিক যে জায়গাগুলো, এগুলো মানুষের নিজস্ব বিশ্বাসের ব্যাপার, এবং এটা কোনো ক্ষেত্রে কিন্তু অভাব নেই। আপনি ভারতবর্ষে 1 লক্ষ মসজিদ পেয়ে যাবেন, এক লক্ষ মন্দির পেয়ে যাবেন। তাহলে মানুষ গভর্নমেন্ট ফরমেশন করছে, ইলেকশন দিচ্ছে, সেটাতে তো নিশ্চয়ই মন্দির মসজিদের জন্য নয়। কোনো মানুষ যদি বলে আমি একটা মন্দির বানাবো, কোনো ট্রাস্ট যদি ভাবে আমি একটা মন্দির বানাবো, তারা এমনি জনগণের কাছে হাত পাতলে কোটি কোটি টাকা এমনিই তারা পেয়ে যাবে, এবং নতুন তারা বানাতেই পারবে। তো গভর্নমেন্ট যদি প্রকৃতপক্ষে একটা রাজ্যকে আগিয়ে নিয়ে যেতে চায়, একটা রাজ্যের ইকোনমিকে আগিয়ে নিয়ে যেতে চায়, একটা রাজ্যকে, একটা রাষ্ট্রকে আগিয়ে নিয়ে যেতে চায়, সেখানে কিন্তু মন্দির মসজিদরা কোনো টুলসেই আসবে না। তো এটা একেবারে রিজেক্ট করা যায় সরাসরি। এবার এসছে ধার্মিক আস্থার সঙ্গে আপনার প্রগতি কতটা জুড়ে আছে। দেখুন দেখুন আমরা ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, আমি আমার নিজের অভিজ্ঞতায় এখানে শেয়ার করার চেষ্টা করেছি। আমার জীবনের প্রথম শিক্ষিকা যিনি ছিলেন, স্বপ্না ম্যাডাম, এখনো ম্যাডামকে যথেষ্ট সম্মান করি আমি। তো ওই সময়ে আমরা ছোটবেলা থেকে এই ফিল্ডটা দেখিনি। মানে আমরা ধরুন আগে কি করতাম না, আমরা সরস্বতী পুজোর চাঁদাটা বাড়ি থেকে দিতাম, আর শিক্ষাটা দিত রাষ্ট্র বা রাজ্য। এখন আমরা দেখছি যে রাজ্যের একটা অভিমুখ এমন দিকে যাচ্ছে যে সরস্বতী পুজোটা বা কোনো পুজোটা রাজ্য করে দেবে, পড়াশোনার দায়িত্ব তোমার। তো
এই যে ডাইরেকশন চেঞ্জ, যেটা আজকে আপাত দৃষ্টিতে মানুষ হয়তো প্রচন্ড আনন্দ পাচ্ছে, একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, একটা মসজিদ তৈরি হচ্ছে, একটা দুর্গাঙ্গন তৈরি হচ্ছে, কিন্তু যে যে লং টার্ম যদি আপনি ভাবেন, আমি তো লিখেছি ওখানে যে 10 বছরের মধ্যে এটা দেখা যাবে। তো উইদিন 10 ইয়ার্স যদি আপনি দেখেন, এটা অবশ্যই অবশ্যই পরিবর্তন হবে অভিমুখটা। যে 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 ইয়াং পপুলেশন, যাদের মধ্যে ইচ্ছা আছে, যাদের মধ্যে কি বলবো তারুণ্য আছে, সেই জায়গাটা ধীরে ধীরে কেমন একটা ধার্মিক অ্যাঙ্গেলে সরে যাবে, যেটার ক্ষতি, যেটার কি বলবো মানে ক্ষতিপূরণ আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে পরে চাইলেও করতে পারবো না, এখন থেকে যদি সেটা আমরা যদি প্রিভেন্ট না করতে পারি। যে জায়গাতে আমাদের আমার অন্তত যে জায়গায় সব থেকে বেশি কনসার্ন, সেটা হলো যে যখনই আপনার এই পুরো চিন্তা ভাবনার অভিমুখ অন্যদিকে ঘুরে যাবে, ধরুন আলাদা পলিটিক্যাল পার্টি আছে যারা ধর্ম নিয়েই রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে মানুষ ওই এইরকম ভাবে হয়তো ভাববে না, তারা ওপেনলি করেন, খুলে করেন, বলে করেন। কিন্তু তারপরেও আপনি যদি খেয়াল করে দেখবেন যে তারা সরকারি টাকায় আজও পর্যন্ত এতগুলো রাজ্যে ক্ষমতায় থাকা সত্ত্বেও কিন্তু তারা কোনো মন্দির মসজিদ বানাচ্ছে না। কিন্তু এখানে আমরা মানে একটা হাইপার হিন্দুত্ব দেখানোর একটা প্রতিযোগিতা যেটা বলতে পারেন, কিংবা কিছু ওই একই দলেরই পলিটিক্যাল পার্টির এই হুমায়ুন কবিরের মতো লোকজন ভাবুন, যারা হাইপার ইসলামিক একটা দেখানোর যে প্রতিযোগিতায় নেমেছে, যেটা পশ্চিমবঙ্গে পোলারাইজড হচ্ছে। এবং সব থেকে কষ্টের ব্যাপার হবে যেটা, যে এই ইয়াং জেনারেশনটা ওই জায়গায় ঢুকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কারণ ইয়াং জেনারেশন এখন হাইলাইটেড রিলস গুলো দেখছে, কোনো একটা ঘটনা হলো সেটাকে নিয়ে লাফালাফি করে দেখছে। কিন্তু যে একটা একটা ক্রনিক একটা ব্যাপার আর কি, মানে একটা একটা রাজ্য তো 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে যাবে না, একটা দেশ তো 1 সেকেন্ডে চেঞ্জ হয়ে যাবে না, তার জন্য বছরের পর বছর পরিশ্রম লাগে। আজকের যতটুকু আমরা সম্প্রীতির কথা বলতে পারি, যতটুকু আমরা মনের ভিতরে রাখতে পারি, সেটা কিন্তু 10 বছর, 20 বছর, 50 বছর মানুষ তাদের রক্তের বিনিময়ে, তাদের শ্রমের বিনিময়ে, টাকার বিনিময়ে দিয়ে এক ফোঁটা ফোঁটা এই বাংলাটা গড়েছে। তো যখন নিজের চোখে, যখন চোখ খুলছে নিজের চোখে এইভাবে সম্প্রীতির বাংলাটা আস্তে আস্তে শাসকের দ্বারাতেও এরকম একটা পোলারাইজেশনের দিকে যাচ্ছে, অত্যন্ত ব্যথা দেয়। সেটাই বলার এখানে। মানে যেভাবে চলছে এই সরকারটা, যদি এই সরকার আর 5 বছর 10 বছর চলে, তাহলে কি দাঁড়াবে বাংলার ভবিষ্যৎ? দেখুন, অভিমুখ অনেকদিন আগে থেকে ঘুরে গেছে, যেটা বলতে কোনো দ্বিধা নেই, আমরা খুব কাছ থেকে দেখছি। এবং দেখুন, আমাদের সমাজের একটা চিত্র যদি আমরা দেখি, তাহলে শাসন ব্যবস্থার চিত্রটা অটোমেটিক্যালি রিফ্লেক্ট হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি শাসন ব্যবস্থার যে, ধরুন পুলিশ প্রশাসন, এরা এরা নিজস্ব যে পুলিশ প্রশাসন কিছু হ্যান্ডেল করছে এরকম ব্যাপারটা নয়, দে আর রিফ্লেক্টিং দ্য সোসাইটি। হ্যাঁ, একটা সোসাইটিতে ধরুন যদি একটা 100 জনের মধ্যে 50 জন যদি খারাপ মানুষের বসবাস হয়, সেখানে যিনি অফিসার যাবেন, পুলিশ অফিসার যাবেন, সেখানে যিনি বিডিও অফিসার যাবেন, সেখানে যিনি প্রশাসনিক ব্যক্তি যাবেন, তারা কেউ সেই আপোষ, লোভ, ভয় সবকিছু মিলে মিশে, মানে শাসন ব্যবস্থা কিন্তু একটা সমাজ ব্যবস্থারই রিফ্লেকশন। তো আজকের যে শাসন ব্যবস্থায় যা যা দেখছেন, কদিন আগে দেখলেন যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, রেপ করে তার নিজস্ব কলিগের করে দেওয়া। আরজি করে আপনারা দেখেছেন যে ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ, ডাক্তাররা তাদের নিজেদের কলিগকে খুন, রেপ করে দেওয়া। এবং সেখানেও একজন সিভিক পুলিশ, তিনিও পুলিশের মানে কি প্রফেশনাল ব্যক্তি, যারা যাদের একটা এথিক্যাল একটা মোরালিটি গ্রাউন্ড থাকা, মানে এথিক্যাল একটা গ্রাউন্ড থাকা দরকার, তাদের ক্ষেত্রে এক্সট্রা প্রিকশন নিতে হয় সমস্ত ক্ষেত্রে, সামাজিক কার্যক্ষেত্রে। তাদের ক্ষেত্রেও যে মোরালিটিটা অত্যন্ত ডাউন হচ্ছে। মানুষ যেভাবে ক্ষমতায় নিয়ে এসেছিল এই সরকারকে, মানুষ এই সরকারকে যেভাবে এই মুহূর্তে ক্ষমতায় দেখছে, ধরুন সংখ্যালঘু ভাই বোনের একটা অ্যাঙ্গেল থেকে দেখছে, সংখ্যাগুরু ভাই বোনের একটা অ্যাঙ্গেল থেকে দেখছে, সেখানে একটা ধর্ম নিরপেক্ষতার একটা মোড়কে যদি কোনো ধার্মিক জায়গাগুলো, মানে পোলারাইজেশনের জায়গাগুলো ফুলে ফেঁপে ওঠে, তাহলে আরো অত্যন্ত ভয়ঙ্কর হবে, যেটা আমাদের ট্যাকেল করাটা খুব মুশকিল হয়ে যাবে। তো সরকারি যে জায়গাটা, আমার মনে হয় সরকারের প্রত্যেকটা পদক্ষেপেই আর কি বলবো, আর পরিবর্তন তো সমস্ত পৃথিবীর হচ্ছে যে কনস্ট্যান্ট জিনিস, যেটা একমাত্র কনস্ট্যান্ট পরিবর্তন। তবে কার্যক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সামাজিক ব্যবস্থার অনেক কিছু পরিবর্তন দরকার। তার জন্য শাসন ব্যবস্থা আরো একটু কঠিন বা একটু নিয়ম মেনে হওয়া উচিত বলে মনে করছি। ওকে, অসংখ্য ধন্যবাদ আশফাকুল্লাহ নাইয়া, একটা মূল্যবান বক্তব্য রাখলেন। আপনার পোস্ট আমি দেখি, আপনাকে কন্ট্যাক্ট করছিলাম সকাল থেকে। তো যাই হোক, আরও অনেক কথা জানতে পারলাম। ভালো থাকবেন, পরে আবার হয়তো আমাদের যোগাযোগ হবে। ওকে।
থ্যাংক ইউ। দর্শক শুনলেন ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, উনি একটা মত দিলেন এবং পোস্ট তো করিয়েছেন একটা লেখা। বাকি কথা আপনারা শুনলেন। যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।